হন্টিং অ্যাডলাইন পার্ট 9। সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে। নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য শ্যাডো। ছোট্ট যন্ত্রটার ফিসফিস শব্দে বুঝতে পারি আমার নির্দেশ আসতে চলেছে। আমি মুক্তি শক্ত করে নাড়াই। অস্থিরতা সাপের মতো স্নায়ু জড়িয়ে ধরে টাইট করে রাখে। মুখ্য এলাকার 5 জন সশস্ত্র, ওদের পেছনে 3 জন আর সামনে 4 জন। আমি গলা টান করে বাঁকাই, হাড় ভেঙে যাওয়ার মতো টুংটাং আওয়াজে মজা পাই। টেনশন কিছুটা কমে, কাঁধ ঢিলে হয়। 12 জনকে নামিয়ে দিতে বেশি বেগ পেতে হবে না, তবে দ্রুত আর নিঃশব্দে করতে হবে। জীর্ণ গুদামটার চারপাশে পাহারাদারদের সরিয়ে ফেলাটা সহজ ছিল। সন্ধ্যা অনেক আগেই নেমেছে, পর্যাপ্ত অন্ধকার দিয়েছে। ছায়ার মধ্যে লুকিয়ে নিখুঁত স্নাইপার শট নেওয়ার জন্য কয়েক সেকেন্ডই লেগেছিল। ওদের ভুল ছিল চোখের ওপর নির্ভর করা। ছায়ার ভেতর ঢুকিয়ে থাকা আমার ক্ষমতায় ওদের মৃত্যুর কারণ হয়েছে। যদি নাইট ভিশন গগলস পরতো, হয়তো ওদের একটু হলেও বাঁচার সুযোগ থাকতো। তখন অন্তত একটু বিনোদন পেতাম। জিভ চাটলাম, রক্তের স্বাদ জিভে কাটার মতো লাগে। সতর্ক থেকো জেড বলে আমার ডান হাত যে হ্যাকিংয়ে ও প্রায় আমার সমান দক্ষ, আর সেটা আমি শিখিয়েছি বলেই আমি পুরো একটা অর্গানাইজেশন তৈরি করেছি। একটাই উদ্দেশ্য, মানব পাচার বন্ধ করা। প্রথমে আমি হ্যাকার ছিলাম, দুর্নীতিগ্রস্ত সরকারের গোপন সত্য ফাঁস করতাম। তারপর যখন ওদের আসল রূপ, বিকৃত মানসিকতা দেখলাম, তখন ঠিক করলাম এই নোংরা লোকগুলোর প্রত্যেকটাকে মাটির নিচে মিশিয়ে দিব, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। মজুরিদের শেষ হলো, রানী তখন দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমি একসাথে হ্যাকার আর ভ্যারাটে খুনি হতে পারি না। আর আমি সত্যি উপভোগ করি ওদের মাথার খুলি ঢুকিয়ে দিতে। তাই নিজের হাতে গড়লাম জেড। হ্যাকার টিম তৈরি করলাম ভাড়াটেদের সহায়তার জন্য। চক্রের মধ্যে ঢুকে সবাইকে শেষ করে ভিকটিমদের নিরাপদে বের করে আনা। জেড এখন এত বড় হয়েছে যে প্রতিটি রাজ্যে এবং দেশের বাইরে পর্যন্ত টিম রয়েছে। এই গাড়িতে শুধু যেই আছে, কারণ 3 জন হ্যাকার যে কাজ করবে সে একাই তা করে ফেলে। আর আমি নিজের প্রাণ তার হাতে ছেড়ে দিতে পারি। আমি জের সতর্কবার্তা উপেক্ষা করি। আমার ভাগ্যের দরকার নেই, আমার দরকার স্কিল আর ধৈর্য। আর দুটি আমার যথেষ্ট আছে। দরজার কাছে গিয়ে দেওয়ালের সাথে গা লাগিয়ে নিঃশব্দে পাট ফেলি। দরজার কাছে পৌঁছাতেই হালকা ক্লিক আওয়াজ পাই। যে করেছে, পুরোনো বিল্ডিং হলেও প্রয়োজনে সর্বশেষ প্রযুক্তি বসানো আছে। চক্রের নেতা হই চাইছে জীর্ণ, পরিত্যক্ত চেহারায় থাকুক, যাতে কারো নজরে না আসে। তবে গৃহচ্যুত বা গ্যাংস্টারদের প্রবেশ ঠেকাতে প্রায় অদম্য করে রেখেছে। ক্লিয়ার সিস্টেম 10 সেকেন্ডের জন্য ডাউন, এখনই ঢোক। দ্রুত হ্যান্ডেল ঘুরিয়ে দিই, শরীর ঢুকিয়ে দিই, দরজাটা নিঃশব্দে বন্ধ হয়। পুরোনো বিল্ডিংটা ওপেন কনসেপ্টের, ব্যাকডোর দিয়ে ঢুকে ডিম আলোয় ভরা করিডোর। সামনে আর বাঁদিকে যেতেই দেখা যাবে সেখানে এক সময় রাবার ফ্যাক্টরির মেশিন বসানো ছিল। সেখানে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। দূর থেকে কান্না, চিৎকার, যন্ত্রণায় ভরা শব্দ কানে আসে। তপ্ত রাগে চোখ অন্ধকার হয়ে আসে, তবু নিজেকে ধরে রাখি। এই কাজে রাগে গা জ্বলে উঠলে চলবে না, না হলে মেয়েগুলো কোনোদিনও বাঁচবে না। তবুও কঠিন এই নোংরাগুলো আমাকে পশুর মতো করে তোলে। ক্যামেরা নিয়ন্ত্রণ নিয়েছি, 1 ঘন্টার মধ্যে সিস্টেম রিসেট হবে, আমাকে বের করে দেবে। যে জানাই আমার 10 মিনিটই যথেষ্ট। ছায়ার মধ্যে লুকিয়ে করিডোর পার হই। কোণের পাশে উকি দিই, প্রায় 1000 বর্গফুট জায়গা জুড়ে পাতলা খাট বিছানো, প্রতিটি খাটের সাথে খোটার লোহার খুঁটি বসানো। খুঁটির সাথে চেইন দিয়ে মেয়েগুলোকে গলায় লোহার কলার, যাতে খাট থেকে 2-3 ফুটের বেশি নড়তে না পারে। মুষ্টি শক্ত করে ধরি, হাত অবশ হয়ে আসে, পেছন থেকে পিস্তল বের করি। প্রথমজন পড়ার সাথে সাথেই বাকি সবাই গুলি চালাবে, তাই সাবধানে দ্রুত হতে হবে। ওরা মেয়েগুলো নিয়ে কতটা সাবধানে থাকবে বোঝা কঠিন। লিডাররা জানে যদি কোনো কুমারী মেয়ে মারা যায় তবে টাকার ক্ষতি হবে, আর তাদের মাথা নামে উদাহরণ তৈরি হবে। তবু অনেকে নিজের যান বাঁচাতে পাগল। যে যেমন বলেছিল, 3 জন লোক সামনে দাঁড়িয়ে আছে, আমার উপস্থিতির খবর নেই। মূর্খ গাধাগুলো, আমি বুঝি না লোকে বিপদ ঠিক পেছনে দাঁড়িয়ে থাকলেও টের পায় না কেন। মাথা গরম করে একটানা গতিতে 3 জনকে নামিয়ে ফেলি। তাদের দেহ পড়ে যায়, কিছু মেয়ে লাফিয়ে ওঠে, কেউ কেউ চিৎকার করে কুঁকড়ে যায়, কেউ নিস্তুপ হয়ে থাকে। স্বাভাবিক হলে একটা মেয়ে চিৎকার করতো, কিন্তু এরা হত্যাকাণ্ডে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েদের মধ্যে থাকা 5 জন লোক একসাথে ঘুরে তাকায়, তাদের মুখে বিস্ময় থেকে আতঙ্ক, আতঙ্ক থেকে রাগ ছড়িয়ে যায়।
তারা বন্দুক বের করতে যায়। আমার শরীর এখনও দেওয়ালের আড়ালে। দুজন গুলি ছোড়ে, আমি পেছনে সরে যাই। একটা গুলি দেওয়ালের কোণ ছুঁয়ে যায়। আমার চোখে কংক্রিটের টুকরো ঢুকে যায়। আমি চোখ মুছে নেই। ততক্ষণে এক লোক কোণের পাশে এসে পড়ে। তার কপালে গুলি বসে মরার আগেই। মুখে বিশ্রীভাবে গর্ত তৈরি হয়। এমন কুৎসিত চেহারা না থাকলে হয়তো দুনিয়া ক্ষতি পেত। তার দেহ পড়ে যাওয়ার আগেই কলার ধরে টেনে নিই। তার পচা শ্বাসে বমির মতো লাগে। দেহটাকে ঢাল হিসেবে ব্যবহার করে করিডোর থেকে বের হই। চারিদিকে গুলি উঠছে। দেহটাকে কয়েকটা গুলি লাগে। আমি দুইটা শর্ট ছুরি। দুটো দেহ পড়ে যায়। আমি ঢুকে পড়ি করিডোরে। রক্তাক্ত দেহটা সরিয়ে দিই। আমার মাথা সিমেন্টের মেঝেতে ঠক করে লাগে। মাত্র 5 সেকেন্ডের জন্য তাকে ঢাল হিসেবে ব্যবহার করেছি, তবুও ভাগ্য সহায় হয়েছে। রিয়েল লাইফ সিনেমার মতো নয়, গুলি সহজেই দেহভেদ করে। আমি মানুষের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করি না, না করলে উপায় না থাকলে। গুদাম জুড়ে চিৎকার, আতঙ্কের আর্তনাদ, মাগিটাকে মেরে ফেল ধরনের চিৎকার। এখনো 6 জন বাকি, তাদের আতঙ্ক বাতাসে ভেসে আসছে। বেরিয়ে আয়, হাত তুলে বন্দুক ফেলে দে, না হলে এদের মেরে ফেলবো। একজন চেঁচায়, গলা বাতাসে প্রতিধ্বনিত হয়। আমি দীর্ঘশ্বাস ফেলি, কাঁধ ঢিলে করি। ওর কথা মতো বন্দুক ফেলে দিই, হাত তুলে বের হই। 6 জন লোক মেয়েদের সামনে দাঁড়িয়ে থাকে যাতে গুলি না লাগে। ওরা এটা করেছে শুধু প্রোডাক্ট বাঁচানোর জন্য, মেয়েদের জন্য নয়। এটা ভাবতেই গা গরম হয়। মজা তো এখনই শুরু হলো। আমি ঠোঁটে হালকা হেসে বলি, চুপ কর। লোকটা থুতু ফেলে চেঁচায়। মেক্সিকান টাক, পুরো শরীর জুড়ে ট্যাটু, জামা কাপড় থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তার কপালে একটা বিশ্রী দাগ, মনে হচ্ছে কেউ পাউরুটির ছুরি দিয়ে কপাল চিরে দিয়েছে। এই তো ফার্নালদো মশাই, ঠিক যাকে খুঁজছিলাম। ফার্নালদোর চোখে ভয়। পিছনে টেবিলে রাখা ক্র্যাক পাইপ থেকে বোঝা যায় ওরা সব নেশার চোর। খারাপ খবর, এরা নেশায় থাকলে গুলি ছোড়ার আগে ভাবে না। আর এখানে 6 জনের আঙুল ট্রিগারে। তোরে কে পাঠাইছে? ফার্নালদো বন্দুক নাড়িয়ে চিৎকার করে। আমি নিজেই এসেছি, আমি ঠান্ডা গলায় বলি। ওরা সবসময় ভাবে আমি কারো হয়ে কাজ করি, আমি কারো হয়ে কাজ করি না। লোকটা আমার মাথার ওপর গুলি ছোড়ে, আমাকে ভয় দেখাতে চায়। দেখলে হবে, ট্রিগার হ্যাপি। আমি চোখের পলক ফেলি না, বরং চারপাশ পর্যবেক্ষণ করি। বাঁদিকে একটা টেবিল, বন্দুক, সাইদানি, খালি বিয়ারের ক্যান, আরেকটা পাইপে ভর্তি। পারফেক্ট। আবার বলার সুযোগ দিব না, ক্যাব্রন। লোকটা ট্রিগারে আঙুল রাখে। তুই ফার্নালদো? আমি বরফের মতো স্থির শরীরে বলি। লোকটার চোখ বিস্ময়ে লাফিয়ে ওঠে। দূর থেকেও তার চোখে পাগলামি দেখতে পাই। এই লোক আর কাজে লাগবে না, নেশার চোর। তুই কেমনে জানলি আমাকে অনুসরণ করতেছিস? আমি দাঁত বের করে হাসি। এটাই তো আমি সবচেয়ে বেশি ভালো পারি। শুনেছি তুই নাকি এখানে বড়সড় খেলোয়াড়, সবকিছু নিয়ন্ত্রণ করিস। ওর গায়ে অস্বস্তির কম্পন টের পাই। এই হারামজাদা কিছুটা গর্ববোধ করছে, আমি জানি, যেন পৃথিবীতে ভালো কিছু করছে, অথচ আসলে শত শত ছেলে মেয়ের দুঃস্বপ্নে নরক ঢেলে দিচ্ছে। তোর কাছে কিছু সাহায্য চাইছিলাম ভাই। তাই নাকি? ও ঠাট্টার সুরে বলে, তুই কি ভাবছিস আমি তোকে কিছু বলবো নাকি? আরেকটা গুলি ছোড়ে। এইবার আমার খুব কাছ দিয়ে গরম শ্বাসের মতো গুলি চলে যায়। তবু আমি পলক ফেলি না। আর এই জিনিসটাই ওকে আরো খেপিয়ে তোলে। আমি নিঃশ্বাস ফেলি। ওর এই অবস্থায় কোনো কাজ হবে না। মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত ওকে অপহরণ করে রাখতে হবে। দৃষ্টি দ্রুত ঘুরিয়ে দেখি গুলি ছোড়ার আগে বাকি লোকগুলোকে আটকানোর জন্য আমার কাছে মাত্র 2 সেকেন্ড সময় আছে। 2 সেকেন্ডই যথেষ্ট। হুডির পকেটে হাত ঢুকিয়ে কাপড়ের ভেতর দিয়ে গুলি ছুড়ে দিই। বাঁ দিকের একজন সাথে সাথেই পড়ে যায়। এই অপ্রত্যাশিত হামলা আমাকে অল্প সময়ের জন্য সুযোগ করে দেয়। দ্রুত টেবিল উল্টে দিয়ে ওর পেছনে গড়িয়ে যায়। সাইদানি ভেঙে কাঁচ ছড়িয়ে যায়। একটা বন্দুক পড়ে গিয়ে গুলি বেরিয়ে যায়। মেয়েগুলোর আতঙ্কিত চিৎকার ওঠে। শালা, যদি গুলি লেগে যায় ওরা আমায় ছুরি মেরে মারতে পারে। সেজন্য হলেও তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। কোনো আর্তনাদ শোনা যায় না। আমি গভীর নিঃশ্বাস ফেলি, রিলিফ পাই। কিন্তু নিজের ওপর রাগ কমে না। ঘড়ির কাঁটার মতো সঠিক সময়ে গুলির বৃষ্টি নামে। মোটা কাঠের টেবিল ফুটো করে গুলি ঢুকে যায়। ভাগ্য ভালো, বেশিরভাগ গুলি ঢুকতে পারে না। এখন গুলি ছোড়া বিপজ্জনক। 1 ইঞ্চি বের হলেই পায়ের আঙুল উড়ে যাবে। আর আমি মেয়েগুলোর প্রাণ বিপদে ফেলে অন্ধকারে গুলি ছুটতে চাই না। আমি গুলি ছুড়ি তখনই যখন নিশ্চিত থাকি টার্গেটে লাগবে। এখন শুধু অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। বেশিক্ষণ লাগে না, ওরা গুলি শেষ করে ফেলে। কাপড়ের ঘষাঘষি আর গালি শোনা যায়। ওরা রিলোড করতে ব্যস্ত। আরও কম সময় লাগে বাকি 4 জনকে গুলি করে মেরে ফেলতে। ফার্নান্দো ছাড়া। ওকে পরে লাগবে। গুলির পর গুলি ঢুকে যায় ওদের মগজে, একসাথে দেহ মাটিতে পড়ে যায়।
দেখলি? আমি জোরে বলি, নিশ্চিন্ত জানি যে ক্যামেরায় সব দেখছে। শালা 8 মিনিটেই শেষ করলি? যে গাড়ির ইয়ারপিসে গড়গড় করে বলে, $500 হারামজাদা। আমি আত্মতৃপ্তিতে উত্তর দিই। ও গালি দেয়, আমি পাত্তা দিই না। ফার্নান্দো বন্দুক খুঁজে নিতে গিয়ে গালাগালি করতে থাকে। আমি ওর হাঁটুতে গুলি ছুড়ি, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যথা আর রাগে গলা ফাটিয়ে চিৎকার করে। যদি না জানতাম, মনে হতো কোনো ছোট মেয়ের মতো চিৎকার করছে। না, এই গুদামের মেয়েগুলো এই লোকটার চেয়ে অনেক শক্ত। এই শুধু এক গোয়ার হারামজাদা, পুরুষের দেহে আটকে থাকা ভীতু ছেলে। আমি হাঁটতে হাঁটতে ওর কাছে যাই, হাঁটু ধরে রক্তমাখা মেঝেতে ওর কাতরানো দেখি। ওর মুখ লাল হয়ে গেছে, খুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ওর দিকে না তাকিয়ে বরং মেঝেতে লাল রক্তের ধারা দেখি। আমি চাই না মেয়েগুলো এই রক্ত মারিয়ে হেঁটে যাক। যে রুবিকে বল মেয়েদের জন্য একটা পথ তৈরি করতে। রুবি আমাদের দলে থাকে, উদ্ধার হওয়া মেয়েদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ও আসবে। তার লাল চুল আর আগুনে মেজাজ থাকলেও মেয়েদের সামনে সে মমতায় ভিজে যায়। পথ? হ্যাঁ, আমি চাই না ওদের পায়ে এক ফোঁটা রক্ত লাগুক। প্রায় 50 জন মেয়ে এখানে, সবাই ভাঙা আর আতঙ্কে ভরা। যদি আমার হাতেই হয়, ওদের আর কখনো রক্ত ধুতে হবে না। এক মেয়ে উঠে দাঁড়ায়, মুখে তেজ। 15 হবে, কিন্তু পেডোফাইল চক্র মানুষকে দ্রুত বুড়িয়ে দেয়। তুমিও কি আমাদের আঘাত করবে? ও জোরে জিজ্ঞেস করে। ময়লা চুল মুখে জড়ানো, কাপড় ময়লা আর রক্তে ভরা। মনে হচ্ছে এদের মধ্যে বড়, আর তার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এদের মা হয়ে উঠেছে। সকলেই গত 6 দিনে অপহৃত হয়েছে। 6 দিন ধরে অকথ্য নির্যাতন, শারীরিক আক্রমণ, যা তাদের সারা জীবন তাড়া করে বেড়াবে। ছোট মেয়েগুলো হয়তো কুমারিত্ব হারায়নি, তবু দানবরা অন্যভাবে আনন্দ পেয়েছে। গত 12 ঘন্টা আমরা এই জায়গা নজরে রেখেছি। প্রতিটি সেকেন্ড মনে হয়েছে এক একটা যুগের সমান। ওরা কি সহ্য করছে সেটা জানার পরও চুপ করে থাকা কষ্টের ছিল। যে নজর রাখছিল আর আমি 5 ঘন্টা ঘুমিয়েছিলাম যেন মাথা ঠান্ডা থাকে। ওদের বাঁচাতে হলে সর্বোচ্চ তীক্ষ্ণ থাকতে হবে। তোমাদের বাড়ি ফেরানোর জন্য এসেছি, আমি বন্দুক বুটে রেখে বলি। ওর দৃষ্টিতে অবিশ্বাস, অন্য মেয়েরাও চুপচাপ তাকিয়ে থাকে। আমি বুঝি, আমি মাথা থেকে পা পর্যন্ত দাগে ভরা, 2 রঙের চোখ, বিশাল দেহ। আরও খারাপ, ওদের চোখের সামনে আমি কিছু লোককে খুন করেছি। ব্যাকআপ আসতে যে জানায়, তখনই পেছনের দরজা খুলে কয়েকজন মানুষ ঢুকে পড়ে। তরুণ, এখানে রক্তের নদী। এই বেচারি মেয়েগুলো লজ্জা করে। জেড। রুবির গলা শুনে আমার বুক কেঁপে যায়। 2 ইঞ্চি দূরে গুলি গেলেও নড়ি না। কিন্তু রুবি, আল্লাহ বাঁচাও আমাকে। এটা এড়ানো সম্ভব ছিল না রুবি। আমি। একটাও কথা বলবি না। তোর মা এখানে থাকলে তোকে ধোলাই দিত। আমি গু গু করি, চুপ থাকি। রুবি বাচ্চাদের খেয়াল রাখে, সঙ্গে সঙ্গে গজগজ করতে করতে কাজ শুরু করে। রুবি আমার মায়ের বন্ধু ছিল, এখনো মনে করিয়ে দেয় যে আমাকে কখনো সে দুধ খাওয়াতো। আমি যদি একা একা ওদের মেরে ফেলতে পারতাম, করতাম। কিন্তু অস্ত্রধারী লোকেরা ভরা গুদামে আলাদা ডেকে মেরে ফেলা যায় না। ওদের যেখানে দাঁড়িয়ে আছে সেখানে শেষ করতে হয়। না হলে ভুল হতে পারে, আরেকটা মেয়ে মারা যেতে পারে। মেয়েদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় কাজ। রুবির সঙ্গে আসা মাইকেল আর স্টিভ দেহগুলো সরায়। মাইকেল টেনে হিঁচড়ে ফার্নান্দোকে নিয়ে যায়, আমাকে চাবির গোছা দেয়। রুবি ইতিমধ্যেই চেইন খুলতে শুরু করেছে। আমি মেয়েটির কাছে যাই, কলার খুলতে গিয়ে হাত কেঁপে ওঠে। একটা ছোট্ট মেয়ের গলায়। এই কলার খোলা যেন নিজের ওপর থুতু দেওয়ার মতো। গলায় দাগ আর ফোলা দাগ, তবুও রাগের ছাপ দেখায় না। ওর চোখের দিকে তাকাই, ওর চোখে আমার ছোট মাউসের চোখের ছাপ দেখি। বুকের ভেতর সুরক্ষা বোধ জ্বলে ওঠে। তোর নাম কি মেয়ে? আমি চোখে চোখ রেখে জিজ্ঞেস করি। ও হয়তো ভাবছে আমি ওর দেহের দিকে তাকাবো, কিন্তু সেটা কোনোদিনও হবে না। সিসিলি, সে উত্তর দেয়। আমি ভ্রু তুলি। তোর বাবা মা সিসিলি থেকে এসেছে? ওর ময়লা মুখের ফাঁক দিয়ে বাদামি ত্বক দেখা যায়। সে ধীরে ধীরে মাথা নাড়ে। মা আর বাবা ওখান থেকে এসেছে, কিন্তু আর ফিরে যেতে পারেনি। তাই তারা বলতো আমি তাদের একমাত্র বাড়ি। আমি মাথা নাড়ি। ওর ডান চোখে কালশিটে। আর একবার রাগে আগুন জ্বলে ওঠে। তাদের আবার বাড়ি দিতে চাইছো? ও থামে, তারপর ছোট্ট হাসি দেয়। হ্যাঁ, ফিস ফিস করে বলে। ওর চোখে পানি জমে। আমি দেখার ভান করি না, কারণ ও চাইবে না কেউ সেটা খেয়াল করুক। তাহলে চল বাচ্চা। এই মেয়েটি বাড়ি ফিরবে, আর ওর সামনে কঠিন পথ থাকলেও সে সেরে উঠবে। আমরা যাদের উদ্ধার করি তাদের সবসময় নজরে রাখি, যাতে আর হারিয়ে না যায়। একবার যা হয়েছে তা আবার হতে পারে। আমাকে আঁকড়ে ধরে হাঁটে। আমার কোণে চোখে দেখি এক মেয়ে রক্তে পা রাখে। আমি থামি, রুবির দিকে তাকিয়ে হাত তুলে ইশারা করি। রুবি, কি বলেছিলাম? মেয়েদের পায়ে রক্ত লাগবে না। রুবি আঁতকে ওঠে,
চিত্র উল্টে গিয়ে দৌড়ে যায়। ও বেবি, আসো পরিষ্কার করে দিই। রুবি বলে। আমি ঘুরে দাঁড়াই, জানি আর এমন হবে না। আমি সিসিলিকে ক্যারেন্স পার করে বাইরে নিয়ে যাই, চোখ দিয়ে ওর পায়ের দিকে নজর রাখি। ওকে ভ্যানে তুলে দিই, ওখান থেকে হাসপাতালে পাঠানো হবে, ওর পরিবারকে জানানো হবে। আমি নামহীন সুরে হুইসেল দিই। মেয়েরা নিরাপদে গেলে আমার কাজ শেষ। রাস্তার ওপারের পার্কিংয়ে লুকিয়ে রাখা মাস্তাঙ্গে যাই। এখান থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু আমার শিকার এখনো শেষ হয়নি। এখন আমাকে আমার ছোট ইঁদুরের সঙ্গে খেলা খেলতে হবে।